দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই ভ্যালি বিজনেস রিপোর্টে। দর্শক, আজ আমাদের পুরো আয়োজন জুড়েই থাকছে আসছে অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের বিশ্লেষণ। আসছে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শিরোনামে এবারের বাজেট তৈরি করা হয়েছে। বাজেটের আকার 6,03,681 কোটি টাকা, যা চলতি বাজেট থেকে 6 ভাগ বেশি। বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে 3,61,500 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 2,37,078 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের সংস্থান আছে 3,89,000 কোটি টাকা, ফলে সামগ্রিক ঘাটতি থাকছে 2,14,681 কোটি টাকা, যা জিডিপির 6.2 ভাগ। আসছে অর্থ বছরের জন্য মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.2 ভাগ, আর মূল্যস্ফীতির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা 5.2 ভাগ। বাজেট বক্তৃতায় এর বৈশিষ্ট্য তুলে ধরেন অর্থমন্ত্রী। কোভিড-19 প্রাথমিক অভিঘাত মোকাবেলা করে বাংলাদেশ যখন অন্যান্য দেশের তুলনায় দ্রুত গতিতে অর্থনৈতিক উত্তরণের পথে এগিয়ে চলছিল, তখনই সারা বিশ্বে দ্বিতীয়, কোথাও কোথাও তৃতীয় অভিঘাত শুরু হয় এবং যার প্রভাব সর্বত্রই প্রবল। তাই আমাদের এবারে বাজেটেও দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের জীবন জীবিকা। প্রস্তাবিত বাজেটে মোট 17টি খাতে পুরো বরাদ্দ ব্যয় করা হয়েছে। চলুন দেখে আসি কোন খাতে কতটুকু ব্যয় হবে আপনার টাকা। সৌরভ রহমান জানাচ্ছেন বিস্তারিত। হিসেবে 4.6 ভাগ অর্থ, আর কৃষিতে যাবে 21,812 কোটি টাকা, যা মোটের 4.25 ভাগেরও কম। যদিও আপনার করের 4.25 ভাগ অর্থই নেওয়া হবে রপ্তানি সহ বিভিন্ন খাতে সরকারের দেয়া নানাবিধ ভর্তুকি আর প্রণোদনায়। গৃহায়ন, বিনোদন, সংস্কৃতি আর ধর্মের মতো খাতে সব মিলে খরচ হবে মোটের 1.9 ভাগ অর্থ। এর বাইরে শিল্পসহ বিবিধ খাতে ব্যয় করা হবে আপনার থেকে নেয়া মোট করের 5.5 ভাগ অর্থ। সব মিলে আপনার কর বা সম্পদ ব্যবহার করে আসছে অর্থ বছর মোট 6,03,000 কোটি টাকা ব্যয় করবে সরকার রাষ্ট্র পরিচালনায়, যার থেকে 11.5 ভাগেরও বেশি যাবে শুধু প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতায়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাজেটে বড় ব্যয়ের পরিকল্পনা করলেও কর হারে বড় কোনো পরিবর্তন আনা হয়নি, বরং কমানো হয়েছে কর্পোরেট কর হার। আবার দেশীয় শিল্পকে উৎসাহিত করতে কর সুবিধা দেওয়া হয়েছে উদ্যোক্তাদের। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের পরিকল্পনার কথা জানাচ্ছেন হিরজুন মিরাব।
2021-22 অর্থবছরের জন্য 6 লাখ কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তবে প্রথমবারের মতো তেমন কোনো পরিবর্তন আনা হয়নি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায়। আসছে বছর মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা, যার মধ্যে 3,30,000 কোটি টাকা রাজস্ব আদায় করবে এনবিআর, যেখানে সবচেয়ে বেশি 38.5% আয়ের লক্ষ্য মূল্য সংযোজন কর থেকে। টাকার অঙ্কে যার পরিমাণ 1,27,745 কোটি। 31.8% অর্থ আশা করা হচ্ছে আয়কর থেকে, আর আমদানি শুল্ক সহ অন্যান্য খাত মিলে আসবে 97,294 কোটি টাকা। আসছে অর্থ বছরে অভ্যন্তরীণ উৎসকেই রাজস্ব আদায়ের প্রধান ক্ষেত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। কোভিড মহামারীর বিষয়টিকে বিবেচনায় নিয়ে কর হার না বাড়িয়ে কর ব্যবস্থা সংস্কার, কর ভিত্তি সম্প্রসারণ এবং ই-টিনধারীদের কর প্রদানে উদ্বুদ্ধ করে কর আহরণ বাড়াতে চায় সরকার। সে লক্ষ্যকে সামনে রেখে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা থাকছে চলতি বছরের মতোই 3 লাখ টাকা পর্যন্ত। একইভাবে করহার এবং করধাপেও কোনো পরিবর্তন আনা হয়নি। তবে তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে 3.5 লাখ টাকা। সম্পদের বৈষম্য কমাতে পরিবর্তন আনা হয়েছে সারচার্জের ক্ষেত্রে। আয় না থাকলে সম্পদের ওপর সারচার্জ পরিশোধের বিধান বাতিল করা হয়েছে। সেই সাথে 7টি ধাপকে কমিয়ে আনা হয়েছে 5টিতে। সম্পদের পরিমাণ 3 কোটি টাকা পর্যন্ত সারচার্জ হবে 0। 3 কোটি 1 টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত 10 ভাগ, 10 কোটি 1 টাকা থেকে 20 কোটি টাকা পর্যন্ত 20 ভাগ, 20 কোটি 1 টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত 30 ভাগ এবং এর বেশি সম্পদের জন্য 35 ভাগ হারে সারচার্জ দিতে হবে। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যকে সামনে রেখে বাজেটে ছাড় দেওয়া হয়েছে কর্পোরেট কর হারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার 22.5 ভাগ, আর তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর হার প্রস্তাব করা হয়েছে 30 ভাগ। এক ব্যক্তি কোম্পানির কর হার 32.5 ভাগ থেকে নামিয়ে আনা হয়েছে 25 ভাগে। ব্যাংক, বিমা, মোবাইল অপারেটর আর সিগারেট কোম্পানির কর হার আগের মতোই রাখা হয়েছে। তবে বাড়ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার। পুঁজিবাজারে তালিকাভুক্ত এমএসএফ প্রতিষ্ঠানের কর হার 32.5 ভাগ থেকে বাড়িয়ে 37.5 ভাগ, আর তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর হার 37.5 ভাগ থেকে বাড়িয়ে 40 ভাগ নির্ধারণ করা হয়েছে। বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য দেওয়া হয়েছে বিশেষ সুবিধা। আসছে বাজেটে নারী উদ্যোক্তাদের মালিকানাধীন এসএমই খাতের কোনো প্রতিষ্ঠানের টার্নওভার 70 লাখ টাকা পর্যন্ত হলে সে প্রতিষ্ঠানের আয়কে করমুক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় শিল্পের সুরক্ষা এবং এর পরিধি বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে কাঁচামাল আমদানি শুল্ক 1 ভাগ করে কমানো হয়েছে। হালকা প্রকৌশল আর আইটি খাতে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যকে সামনে রেখে উদ্যোক্তাদের 10 বছর মেয়াদে কর অব্যাহতি দেওয়া হয়েছে। একই মেয়াদে কর অব্যাহতি দেওয়া হয়েছে শিল্পায়নের মাধ্যমে কৃষি পণ্যের মূল্য সংযোজন, শিল্প উদ্যোক্তা এবং কৃষি যন্ত্রাংশ উৎপাদনকারী উদ্যোক্তাকে। কর অব্যাহতি থাকছে দেশীয় ইলেকট্রনিক্স সামগ্রী তৈরিতেও। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ী সংগঠন আর বেসরকারি গবেষণা সংস্থাগুলোর মূল্যায়ন শুনব এবার। এখানে সরকারি ব্যয়ের যে বর্ধিত বরাদ্দ, এখানে দেখা যাচ্ছে যে প্রায় 1/3 কিন্তু জনপ্রশাসনের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং পাবলিক অর্ডার, সেফটি, জননিরাপত্তা সেখানেও দেখা যাচ্ছে বর্ধিত একটা বরাদ্দ। তো সেই ক্ষেত্রে আমরা এই সময় বলছি যে উন্নয়ন ব্যয় বাড়াতে হবে। অনুন্নয়ন ব্যয় কিংবা পরিচালন ব্যয় এটা যতটা আমরা সাশ্রয় করতে পারি ততই ভালো, কেননা তাহলে আমরা এই ব্যয়টা উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবো, বিনিয়োগ করতে পারবো, কর্মসংস্থান করতে পারবো। অনেক দিনের দাবি ছিল আমাদের ব্যবসায়ীদের যে আমাদের কর্পোরেট ট্যাক্সটা বেশি, কর্পোরেট ট্যাক্সটা কিছুটা কমিয়েছেন। ইনকাম অ্যাডভান্স ব্যাটের উপরে আমরা প্রত্যাহার করার জন্য বলেছিলাম, সেটি প্রত্যাহার হয়নি। আমাদের দাবিটা প্রত্যাহার করার জন্য তারপর ওখানে 4%-এর জায়গায় 3% করা হয়েছে। পাশাপাশি আমাদের আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে, যেহেতু একটা কোভিডের সিচুয়েশনে বাজেটটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যেটা একটা ব্যবসা বান্ধব এবং জনবান্ধব বাজেট হয়েছে। বাজেটে নতুন ঘোষিত কর ও শুল্ক কাঠামোর জন্য নিত্য প্রয়োজনীয় সব পণ্য থেকে শুরু করে শিল্প পণ্যের কাঁচামালের দামের উপর বেশ প্রভাব পড়ে। এবার দেখব নতুন বাজেট কোন পণ্যের দাম কমাতে যাচ্ছে আর বাড়াতে যাচ্ছে কোনগুলোর। শাহাদাত হোসেন জানাচ্ছেন বিস্তারিত। নতুন গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন যারা, তাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে আগামী অর্থ বছরের বাজেট। পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি আমদানিতে কমছে শুল্ক। গণপরিবহন হিসেবে মাইক্রোবাসকে উৎসাহিত করতে এসব গাড়ির দামও কমবে আমদানি শুল্ক কমানোর কারণে। শিল্পে ব্যবহৃত পণ্যবাহী ড্রাম ট্রাক আমদানিতে খরচ কমছে 25 ভাগ থেকে শুল্ক 5 ভাগে নামিয়ে আনার কারণে। 20 ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে ইলেকট্রিক বাইক আমদানিতেও।
সাশ্রয়ী দামে মোবাইল ফোন কিনতে চাইলে আপনাকে অবশ্যই দেশে তৈরি হ্যান্ডসেটে নজর দিতে হবে, কেননা আমদানিকৃত হ্যান্ডসেট আমদানিতে শুল্ক 10 ভাগ থেকে 25 ভাগে নেয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের কারণে দাম কমবে দেশে তৈরি কম্পিউটার, ল্যাপটপ সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের। যারা বাড়ি কিংবা যে কোনো স্থাপনা নির্মাণের চিন্তা করছিলেন তারা এবার কাজে হাত দিতে পারেন, কেননা সিমেন্টের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে, অগ্রিম কর কমছে রড সিমেন্ট উভয় পণ্যেই। আরও স্বস্তি মিলবে টাইলসের দামে, কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহারে স্যানিটারি এবং টেবিলওয়্যারে কমবে দাম। কাঁচামাল আমদানির শুল্ক প্রত্যাহারের কারণে দাম কমবে স্থানীয়ভাবে তৈরি করা এলইডি লাইট এবং ইলেকট্রিক ফ্যানের। দেশীয় শিল্পকে উৎসাহিত করতে এলইডি টিভি উৎপাদনের কাঁচামাল আমদানি শুল্ক কমানো হয়েছে বাজেটে, তাই ঘর সাজাতে কিনে নিতে পারেন পছন্দের টেলিভিশনটি। কমবে পরিবারের আরেক প্রয়োজনীয় অনুষঙ্গ, দেশে উৎপাদিত ওয়াশিং মেশিনের দামও। কাগজের তৈরি কাপ প্লেট সহ বিভিন্ন পণ্য কেনা যাবে আগের চেয়ে কম দামে, তবে তা দেশীয় হতে হবে, কারণ এসব পণ্য উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক 15 ভাগে নামিয়ে আনা হয়েছে। স্বস্তি মিলবে জুতার কেনাকাটায়, দেশীয় জুতা শিল্পে কাঁচামাল আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে এবারের বাজেটে। যারা সিগারেট ছাড়তে চেয়েও ছাড়তে পারছেন না তারা এবার সুযোগটা নিতেই পারেন, কারণ এবার আপনার খরচটা বাড়ছে। সব স্তরের সিগারেটে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। দেশীয় ডেইরি শিল্পের বিকাশে বিদেশ থেকে আমদানিকৃত প্রক্রিয়াজাতকৃত মাংসে শুল্ক বাড়িয়ে 25 ভাগে উন্নীত করা হয়েছে। বিদেশি গাজর, মাশরুম, বাদাম কিংবা টমেটো খেতে হলেও আপনাকে খরচ করতে হবে আগের চেয়ে বেশি। তবে ভ্যাট প্রত্যাহারের কারণে কম দামে কেনা যাবে কাঁচা ফলমূল এবং মুড়ি। এছাড়া এবারের বাজেটে স্থানীয় শিল্পের বিকাশে বেশ কিছু পণ্যে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে দাম কমবে স্থানীয়ভাবে উৎপাদিত মোটরসাইকেল, এলপিজি সিলিন্ডার, কম্প্রেসার, অগ্নি নির্বাপক যন্ত্রপাতি, দেশীয় খেলনা, স্যানিটারি ন্যাপকিন এবং পোল্ট্রি খাদ্য। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নতুন বাজেটে 12.5 ভাগ বরাদ্দ বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। বরাদ্দের পরিমাণ 1,07,614 কোটি টাকা। বাড়ানো হয়েছে উপকারভোগীর পরিমাণও। একই সাথে দেশে খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে কৃষিতে উৎপাদন বাড়াতে যান্ত্রিকীকরণে নজর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। করোনাকালীন খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার সবচেয়ে বেশি জোর দিয়েছে কৃষির উৎপাদন বৃদ্ধিতে। তাই উচ্চ ফলনশীল ও জলবায়ু সহিষ্ণু জাতের বিস্তার সহ কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। একই সাথে খাদ্যের আপৎকালীন মজুদ বাড়াতে অভ্যন্তরীণ উৎস থেকে 20,55,000 টন চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করা হয়েছে। সব মিলিয়ে 2021-22 অর্থ বছরের বাজেটে 24,948 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি অর্থ বছরের চেয়ে মাত্র 1 ভাগ বেশি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে 150টি উপজেলায় বয়স্ক ভাতা সম্প্রসারণ করা হয়েছে এবারের বাজেটে। এতে উপকারভোগীর সংখ্যা বাড়বে 8 লাখ। এজন্য খাতটিতে 481 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। বাড়ছে বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতার পরিসরও। আরও 150 উপজেলার 4,25,000 উপকারভোগী পাবেন এই ভাতা। এজন্য নতুন বাজেটে 255 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। 2021-22 অর্থ বছরে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 2,08,000 জন বৃদ্ধি পাচ্ছে। এ বাবদ বাড়তি বরাদ্দ থাকছে 200 কোটি টাকা। এতদিন 12,000 টাকা করে সম্মানী ভাতা পেতেন মুক্তিযোদ্ধারা। এই ভাতাকে 20,000 টাকায় উন্নীত করেছে সরকার। এ বাবদ 1,920 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে এবারের বাজেটে। এসব কর্মসূচি বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,07,614 কোটি টাকা। চলতি অর্থ বছর এ খাতে বরাদ্দ ছিল 95,574 কোটি টাকা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সংসদে বাজেট পেশের দিনে ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,053-তে। লেনদেন হয়েছে মোট 2,182 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 184টির, কমেছে 111টির দর, আর অপরিবর্তিত রয়েছে 66টির দর। এবার বাজেট কি বার্তা দিল পুঁজিবাজারকে সেটি জানবো অ্যালায়েন্স ক্যাপিটালের প্রধান নির্বাহী কেএস আসাদুল ইসলামের কাছ থেকে। বাজেটের আকার বড় হচ্ছে, কারণ আমরা আগেও বলেছি বাংলাদেশ একটা সেলফ ড্রিভেন ইকোনমি। এই ইকোনমি যখন বড় হচ্ছে
আমরা ফ্রন্টিয়ার ইকোনমি থেকে এমার্জিং ইকোনমির দিকে যাচ্ছি। ইট মিনস আমাদের পুঁজিবাজার এবং মুদ্রা বাজার এই দুইটার সম্পর্ক আছে। আমাদের পুঁজিবাজার হচ্ছে মুদ্রা বাজার নির্ভরশীলতা কমানোর একটা জায়গা, যে জায়গাতে আমরা একটু এখনো অনেক পিছনে। বাট এবার যত রিফর্ম হয়েছে পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে, যেমন আমাদের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড হয়েছে, এসএমই বোর্ড হয়েছে, আমাদের বন্ড মার্কেট, এনি বন্ড, এখন যে বন্ডই আসুক সব এগুলো লিস্টেড করতে হবে। এই বন্ড মার্কেট যখন বড় হবে, আমাদের এসএমই বোর্ড যখন বড় হবে, আমার অল্টারনেট বোর্ড যখন চালু হবে, তখন কলেবরটা, ক্যাপিটাল মার্কেট কলেবরটা অনেক বাড়বে। এই যে বাড়ার বিষয়টা, তখন জিডিপিতে হিউজ কন্ট্রিবিউশন থাকবে ক্যাপিটাল মার্কেটে, যে এখন 18 to 20% কন্ট্রিবিউট করে, উইচ ইজ ভেরি ইনসিগনিফিক্যান্ট। যে অন্যান্য দেশে 60, 70, 90% কন্ট্রিবিউট করে ক্যাপিটাল মার্কেট। আমরা আগেও বলেছি যে ক্যাপিটাল মার্কেট ইজ আ লঞ্চ প্যাড অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখন ছোট ছোট স্মল কোম্পানি যখন লিস্টেড হতে পারবে, তখন তারা কিন্তু ব্যাংকের কাছে যাবে না, তখন তারা পুঁজিবাজারের দিকে আসবে। তারা দে গেট দেয়ার ফেয়ার ভ্যালু অফ দ্য শেয়ার। আর মানুষের তখন বৈচিত্র্যতা, ইনভেস্টমেন্টের বৈচিত্র্যতা বাড়বে, ডাইভার্সিফিকেশন করতে পারবে, দে ক্যান ডাইভার্সিফাই। আমরা তো ইকুইটি বেস মার্কেট, ইকুইটি বেস মার্কেট হয় কি রিস্কি। যখন মার্কেট বাড়ে অনলি পিপল ইনভেস্টর ক্যান মেক মানি, যখন কমে তখন বাড়াতে পারে। যখন বন্ড মার্কেট সম্প্রসারিত হবে, যখন এসএমই মার্কেট যখন আমার সম্প্রসারিত হবে, যখন আমার ন্যাশনাল ক্লিয়ারিং হাউস প্রপারলি হবে, যখন আমার অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড ইন প্লেস হবে, তখন কিন্তু ক্যাপিটাল মার্কেট অন্য মাত্রায়, অন্য লিগে যাবে। যে কারণে আমি সবসময় মনে করি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের ভবিষ্যৎ আমি সবসময় দেখি। অফকোর্স এই বাজেটে কিছুটা ইনসেন্টিভ এসছে, সেটা ভিজিবল ইনভিজিবল যেটাই হোক, ক্যাপিটাল মার্কেটের গ্রোথ আমি দেখতে পাই, এবং যেটা বাংলাদেশের ইকোনমিকে অনেক হেল্প করবে বলে আমরা মনে করি। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।